বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বিএনবিসি 2020-এর আলোকে কিভাবে আর্টওয়ার্ক লোড অ্যাসাইন করা যায় ইটিএফসে। তো এটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। আমি এর আগে বিএনবিসি নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি ডিএক্সএফ ফাইলের মাধ্যমে মডেলিংটা করে ফেলেছিলাম। তো আজকে আমি আর্টওয়ার্ক লোডটা অ্যাসাইন করে দেখাবো। তো এটা আসলে আমি ডেড লোড লাইভ লোড না দেখি আর্টওয়ার্ক লোড দেখাচ্ছি। ডেড লোড লাইভ লোড তুলনামূলক সহজ এবং সেটা প্রিভিয়াস আগের সাথে অনেকটাই মিলে যায়। তো সেজন্য আমি আর্টওয়ার্ক লোডটা একটু তুলনামূলক জরুরি, এবং এটা বিএনবিসি 2006 থেকে অনেক বেশি চেঞ্জ আছে এখানে। তো সেজন্য আমি বিএনবিসি 2020-এর আলোকে আর্টওয়ার্ক লোডটা দেখাবো। তো দেখানোর আগে আমি যেখান থেকে দেখাবো সেটা দেখে দিচ্ছে। আসলে আমাদের বিএনবিসি কোডটা অনেক বড়। তো এখানে আমাদের বিএনবিসি 2020-এ প্রায় 2500 পৃষ্ঠার মতো। আমরা যদি বিএনবিসি 2020 যদি ফলো করে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের দেখা গেছে ডাটাগুলো খুঁজে পাইতে অনেক কষ্ট হবে। তো সেজন্য আমি এখানে একটা পিডিএফ তৈরি করেছি। ইটিএফসে আমাদের প্রয়োজনীয় যে ইনপুটগুলো দেওয়া লাগবে সেগুলো সব এখানে দেওয়া আছে। আমি স্ক্রিনশট নিয়ে একটা পিডিএফ তৈরি করেছি আর কি। ইটিএফসের সকল ডাটা এখানে আছে, শুধু ডেড লোড লাইভ লোড না, সব ধরনের। এই যে এখানে আর্টওয়ার্ক লোড অ্যাজ পার বিএনবিসি 2020। তো আমি মূলত এখান থেকে দিব আর কি সব এই পিডিএফ থেকে। এখানে সব ডাটাই দেওয়া আছে আমাদের ইটিএফসে যেগুলো দেওয়া লাগবে আর কি, ইনপুট দেওয়া লাগবে। তো ওকে, তাহলে আমরা চলে যাই। আমরা চলে যাবো প্রথমে ডিফাইনে লোড প্যাটার্ন। তো আমি গত পর্বে লোড অ্যাসাইন দেখিয়েছিলাম। আমি এখানে সম্ভবত কোথাও করেছিলাম উইন্ড লোডের ক্ষেত্রে সিসমিক দিয়েছিলাম। এটা আসলে উইন্ড হবে আর কি, উইন্ডের টাইপ উইন্ড হবে, আর আর্থকোয়ার টাইপ সিসমিক হবে। ওকে, তাহলে আমাদের ইকিউ এক্স যেটা ছিল সেটাকে আমরা মডিফাই লেটার লোডে যাব। এখান থেকে গিয়ে আমরা এখানে প্রথমে এক্স ডিরেকশনের জন্য আমরা লোডটা দিব, এরপর আমরা ওয়াই ডিরেকশনের জন্য লোডটা দিব। তো সেজন্য আমি ওয়াই ডিরেকশনে আমি ওয়াই ডিরেকশন উঠাই দিব, এখানে টিক মার আনচেক করে দিব এগুলা। এরপর ইসেন্ট্রিসিটি রেশিও অল ডায়াফ্রাম, এটা 5%, এটা ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই এখানে। এরপর আমাদের টাইম পিরিয়ডটা আমরা চেঞ্জ করবো। টাইম পিরিয়ডগুলো আমরা এখান থেকে আমাদের টাইম পিরিয়ড ক্যালকুলেট করার জন্য মূলত আমাদের সিটি এর মানটা লাগবে আর কি। টাইম পিরিয়ডের জন্য সিটি এর মানটা লাগবে। সিটি এর মানটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আমাদের বিএনবিসি করে দেওয়া আছে, তো আমরা সেটাই দিব। তো আমরা অ্যাপ্রক্সিমেট ক্লিক করবো, আমরা বিএনবিসি চলে যাবো, এখানে বিএনবিসি থেকে দিব। আর এখানে আমি বলে রাখি, আমি কিন্তু এটা এমনভাবে দেখাবো আপনারা এক্সেল শিট তৈরি করতে পারবেন এটা দেখে দেখে, আশা করি, আশাবাদী আর কি আমি। আসলে এক্সেল শিট দিয়ে যদি আপনি এক্সেল শিটের মধ্যে যদি আপনি করে কয়েকটা ক্লিক করে যদি আপনি ডাটাগুলো বের করে এখানে বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার বেসিকটাই স্ট্রং হইল না, আপনি বেসিক বিষয়গুলো কিন্তু বুঝতে পারলেন না। তো আমি এই কারণে আজকে দেখাবো হলো একদম সরাসরি বিএনবিসি থেকে কিভাবে দিয়ে দিতে হয়। এরপর আমারও এক্সেল শিট তৈরি করা আছে এটার, আমি এক্সেল শিট দিয়ে পরের ভিডিওতে দেখাবো। তাহলে আমি আশাবাদী আপনারা আজকের ভিডিও টিউটোরিয়ালটা দেখার পর আপনারা নিজে নিজে এক্সেল শিট হয়তো তৈরি করতে পারবেন, যদি আপনাদের এক্সেলের বেসিক নলেজ থাকে। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে, আর এক্সেল শিট সবসময় নিজে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমাদের এখান থেকে টাইম পিরিয়ড দিব। টাইম পিরিয়ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমাদের বিএনবিসিতে সেটা দেওয়া আছে। টাইম পিরিয়ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু এই যেটা ভ্যালুজ ফর কোএফিসিয়েন্ট অফ টু এস্টিমেটেড অ্যাপ্রক্সিমেট পিরিয়ড। তো আমি এই কারণে এখানে অ্যাপ্রক্সিমেট দিয়েছিলাম। এখানে আমাদের স্ট্রাকচার টাইপ, আমাদের স্ট্রাকচারটা কেমন ধরনের স্ট্রাকচার সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই মানগুলো দেওয়া আছে। তো আমাদের কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এখানে আছে, আর আছে স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইসেন্ট্রিক্যালি ব্রেসড স্টিল ফ্রেম, অল আদার স্ট্রাকচারাল সিস্টেম। ওকে, তো আমরা এখান থেকে আমাদের বিল্ডিংটি আরসিসি বিল্ডিং, সেখানে আমরা কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম চুজ করবো। কিন্তু এখানে এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা আছে মিটার এককে, কিন্তু আমাদের এই ট্যাপসে দেওয়া আছে ফিট এককে। তো ফিট এককে আর মিটার এককে যেভাবে দেওয়া থাকুক, আমাদের এম এর মানটা কিন্তু সবসময় ফিক্সড। মিটারের জন্য 0.9 আর ফিটের জন্য 0.9। তো সেজন্য আমরা এখান থেকে এম এর মানটা দেখে আমরা এখানে বুঝবো যে আসলে আমাদের কোনটা হবে। তাহলে আমাদের কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য হলো 0.9। তাহলে আমরা এখান থেকে এই যে ভ্যালু আছে অনেকগুলো, আমরা 0.9টা নিব এটা। তাহলে এটা হলো আমাদের মিটারের জন্য 0.9, ফিটের জন্য 0.9। আর এটা চেঞ্জ হবে, এটা আমাদের এটা আসলে কনস্ট্যান্ট আর কি, এটা চেঞ্জ হয়। এটা আমাদের মানে এখানে আমাদের মিটারে করলে এটা হয় 0.0046, আর ফিটে হিসাব করলে আমাদের এটা আসে 0.016, এটাই। এরপর স্টোরি রেঞ্জ মানে হলো আমাদের যখন আর্থকোয়াক হবে তখন আমাদের বিল্ডিং এ আর্থকোয়াকের ইফেক্টটা আমাদের বিল্ডিং এর কোন জায়গা থেকে কোথায় থাকবে সেটা। তো আমাদের স্টোরি রেঞ্জ হলো মূলত আমাদের একদম ট্রফি স্টোরি থেকে আমাদের একদম বেস পর্যন্ত, হ্যাঁ সবচেয়ে নিচের বেস পর্যন্ত কিন্তু আমাদের ইফেক্ট থাকবে, মানে পুরো বিল্ডিং জুড়ে আমাদের আর্থকোয়াক লোডের ইফেক্টটা থাকবে। এরপর আমাদের এখানে আছে রেসপন্স, কিছু ফ্যাক্টর আছে, আমাদের ফ্যাক্টরগুলো এখন ক্যালকুলেট করতে হবে। প্রথম যে আছে সেটা হলো রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর আর, এরপরে সিস্টেম ওভার স্ট্রেংথ ওমেগা, এরপর আছে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, আর অকুপেন্সি ইম্পর্টেন্স 1। ওকে, তাহলে এখান থেকে আমি এখন মানগুলো দিব। এটার জন্য আমাদের একটা টেবিল আছে বিএনবিসিতে, সেই টেবিলে চলে যাবো আমরা। তো সেই টেবিলে গেলে আমরা এখানে এই যে এখানে আমরা দেখতে পাবো
এই টেবিলটাতে, এই যেটা আমাদের রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, এরপরে হাইট লিমিটেশন ফর ডিফারেন্ট স্ট্রাকচার সিস্টেম, এখানে হাইট লিমিটেশনও দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এই ভ্যালুগুলো দিতে হলে আমাদের বিল্ডিং এর আমাদের স্ট্রাকচারটা কেমন সেটা আমাদেরকে আগে দেখতে হবে। তো প্রথমে আছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, এটা আমরা দিব। আমাদের স্ট্রাকচারের মানে আমাদের বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেমটা কেমন সেটা আমাদের দেখতে হবে এখানে। তাহলে এখানে আমাদের সিসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেম, এখানে আমাদের বিল্ডিংটা এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে এই টেবিলের মধ্যে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আমাদের সেটা দেখতে হবে। আমাদের আছে প্রথমে আছে বিয়ারিং ওয়াল সিস্টেম। বিয়ারিং ওয়াল সিস্টেম মানে হলো আমাদের যে বিল্ডিংগুলা লোড ক্যারি করে, মানে যে বিল্ডিং এর ওয়ালগুলা লোড ক্যারি করে, 10 ইঞ্চি ওয়াল দিয়ে আমরা দেখতাম আগে বিল্ডিং করা হতো, 3-4 তলা পর্যন্ত করে ফেলা হতো। তো সেই টাইপের বিল্ডিংগুলো হলো আমাদের বিয়ারিং ওয়াল সিস্টেম, নো ফ্রেম, সেখানে কোনো ফ্রেম থাকবে না। তো আমাদের বিল্ডিংটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, আমাদেরটা আসলে লোড ব্যারিং না। আমাদের ওয়াল যে ব্রিক ওয়ালগুলো থাকবে সেগুলো কোনো লোড ক্যারি করবে না, সেটা জাস্ট পার্টিশন ওয়াল হিসেবে থাকবে 5 ইঞ্চি। তো এটা আমাদের আমাদের বিল্ডিংটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে না। এরপর আমরা সেকেন্ড যে ক্যাটাগরি আছে সেটা বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল। তো এখানে আমরা যদি দেখি এটা হলো আমাদের পুরোটাই স্টিল বিল্ডিং এর জন্য, স্টিল এবং আরসি দুইটা আছে। তারপরেও আমাদের বাংলাদেশের যে বিল্ডিংগুলো সেগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়ে না। এখানে আছে স্টিল, এই যে আমি যদি বলি দু একটার কথা বলি, স্টিল ইসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম মোমেন্ট রেজিস্টিং কানেকশন এট কলাম away from link. Steel eccentrically based frame non-moment resisting connection at column away from link. Special steel eccentricity based frame ordinary steel, special reinforced concrete shear wall, ordinary reinforced concrete shear wall. তো আমাদের বাংলাদেশের যে বিল্ডিংগুলো আছে সেটাও এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, বি ক্যাটাগরির মধ্যে পড়ে না আর কি। এগুলো বেশিরভাগই স্টিল বিল্ডিং এর জন্য প্রযোজ্য। আর মোমেন্ট আমাদের বাংলাদেশের বিল্ডিংগুলো আছে সেটা সি ক্যাটাগরির মধ্যে বেশি পড়ে, সেটা হলো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নো শেয়ার ওয়াল। সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি পড়ে। তো এগুলোর মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে কিছু 1, 2, 3। তো সি ক্যাটাগরি যেটা সেটা হলো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নো শেয়ার। আমাদের বিল্ডিংটা যদি শেয়ার ওয়াল ছাড়া জাস্ট বিম কলাম দিয়ে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বিল্ডিংটা সি ক্যাটাগরির মধ্যে পড়বে। এখন আমাদের বাংলাদেশে যেসব বিল্ডিংগুলো হয় লো রাইজ বিল্ডিংগুলো 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, কোনো কোনো ক্ষেত্রে 6 তলা পর্যন্ত আমরা দেখা গেছে সয়েল কন্ডিশন ভালো থাকলে শেয়ার ওয়াল দিয়ে আমরা শেয়ার ওয়াল ছাড়াও করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের বিল্ডিংটা এই ক্যাটাগরির মধ্যে পড়বে জাস্ট বিম কলাম দিয়ে হলে, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নো শেয়ার ওয়াল। এরপরে আমাদের যে প্রজেক্টটা আমরা যেটা নিয়ে কাজ করবো, মানে এইটা এই যে এটা আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আমরা সেটা দেখবো। আমরা কিন্তু সেটা এখনো পাইনি। তো সেটা হলো আমাদের এই যে আমরা যদি এই ক্যাটাগরির মধ্যে পরের ক্যাটাগরিতে আসি, সেটা হলো এই যে ডি ক্যাটাগরিতে যদি আসি তাহলে সেক্ষেত্রে আমাদের ডুয়েল সিস্টেম স্পেশাল মোমেন্ট ফ্রেম ক্যাপাবল অফ রেজিস্টিং অ্যাট লিস্ট 25% অফ প্রিসক্রাইবড সিসমিক ফোর্সেস উইথ ব্রেস্ট অর শেয়ার ওয়াল। আচ্ছা, আমাদের বিল্ডিংটা ডুয়েল সিস্টেম মানে আমাদের সেই ধরনের বিল্ডিংগুলো যেগুলোতে আমাদের বিম কলাম থাকবে পাশাপাশি শেয়ার ওয়ালও থাকবে। তো সেখানে আমাদের বিম কলামে যদি 25% ল্যাটারাল লোড বা সিসমিক লোডটা ক্যারি করে তাহলে সেটা আমাদের স্পেশাল, আর বাকিটা যদি আমাদের শেয়ার ওয়াল ক্যারি করে তাহলে সেটা হলো আমাদের ডুয়েল সিস্টেমের মধ্যে, ডুয়েল সিস্টেম ক্যাটাগরির মধ্যে পড়বে। আসলে আমাদের বিল্ডিংয়ের শেয়ার ওয়াল ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো ল্যাটারাল ফোর্স রেজিস্ট করা। ল্যাটারাল ফোর্স রেজিস্ট করার জন্য আমাদের শেয়ার ওয়ালটা ইউজ করা হয়। এখন আমাদের বিল্ডিংটা ডুয়েল সিস্টেমের মধ্যে পড়ছে আমরা শিওর, কারণ আমাদের এখানে বিম কলাম এবং শেয়ার ওয়াল দুইটাই আছে। তাহলে আমরা এটা এনশিওর হলাম এখন পর্যন্ত যে আমাদের এখানে ডুয়েল সিস্টেমের মধ্যে বিল্ডিংটা পড়তেছে। এখন ডুয়েল সিস্টেমের মধ্যে আবার কিছু সাব ক্যাটাগরি আছে। যেমন প্রথম যেটা সেটা হলো স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম অ্যাট লিস্ট 25% অফ প্রেসক্রাইবড সিসমিক ফোর্স। আরেকটা আছে হলো ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর আবার আরেকটা আছে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, সেটাও আছে যে অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম। আচ্ছা, তাহলে এখানে আমাদের 3 ধরনের ক্যাটাগরি আছে। এখন আমরা এখন পর্যন্ত এতটুকু এনশিওর হলাম যে আমাদের একটা ডুয়েল সিস্টেম পড়তেছে। এখন আমাদের এটা বুঝতে হবে যে আমাদেরটা কি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে নাকি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে নাকি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে সেটা। তো এখানে একটা জিনিস অনেকেই ভুল করে রাখে, অনেকেই এটা আসলে ধরে নেয় যে আমি ধরে নিলাম যে আমার এখানে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে। এখানে আসলে ইনবিসি 2020 অনুযায়ী ধরার কোনো সুযোগ নাই। এটা স্পেসিফাইড আছে যে আপনি আপনার বিল্ডিংটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, স্পেশাল মোমেন্ট ফ্রেম রেজিস্টিং ফ্রেম করবেন নাকি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করবেন, এটা কিন্তু আমাদের ফিক্সড করা আছে। হ্যাঁ, আপনার সয়েল টাইপ, তারপরে জোন ফ্যাক্টর, এগুলো অনুযায়ী আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি যেটার মধ্যে পড়বে সেই অনুযায়ী আমাদের এখানে মোমেন্ট ফ্রেমটা হবে ফিক্সড হবে আর কি। তাহলে আমাদের এখানে আমরা এখন পর্যন্ত এতটুকু এনশিওর হলাম ডুয়েল সিস্টেম। এখন স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে নাকি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে নাকি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে সেটা আমরা শিওর না। তো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে সিসমিক ডিজাইন ক্যাটাগরিতে। সিসমিক ডিজাইন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদের এটা আমরা নির্ধারণ হবে। আমরা কিন্তু মন গড়া আমরা ধরলাম যে আমি ধরলাম যে স্পেশাল হবে, আমি ধরলাম অর্ডিনারি হবে, আমি ধরলাম ইন্টারমিডিয়েট হবে, এটার কোনো সুযোগ নাই এখানে। তো আমরা সিসমিক ডিজাইন ক্যাটাগরিতে চলে যাবো। এখন সিসমিক ডিজাইন ক্যাটাগরি যে অনুযায়ী আমাদের এখানে এগুলো নির্ধারণ হবে। তো এই যে এটা
সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিং। তো এখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি আমাদের আছে BCD। তো এগুলা কোনটা কি মিন করে আমি আগে সেটা বলি। এখানে বি মানে হলো অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আপনার যদি বিল্ডিংটা যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি বির মধ্যে পড়ে তাহলে আপনি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ইউজ করতে পারবেন। আর আপনার বিল্ডিংটা যদি এই সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর মধ্যে পড়ে তাহলে সি মানে হলো ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর ডি মানে হলো স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। মানে স্পেশাল ডিটেলিং করতে হবে, ইন্টারমিডিয়েট ডিটেলিং করতে হবে, আর হলো অর্ডিনারি ডিটেলিং। তো আমাদের BNBC 2020 অনুযায়ী অর্ডিনারি ডিটেলিং নাই বললে চলে ম্যাক্সিমাম সব লোকেশনে। আবার শুধু এটা শুধু যে এটা মানে সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা আবার কিছু বিষয়ের সাথে সম্পর্কিত, যেমন অকুপেন্সি ক্যাটাগরি, এরপর হলো সাইট ক্লাস, এই বিষয়গুলোর সাথে এটা কিন্তু সম্পর্কিত। তাহলে সেজন্য এটা একটা খুবই একটা বিষয়, সেন্সিটিভ বিষয়। আপনারা কিন্তু মন করা দিয়ে দিবেন না যে আমাদের বিল্ডিংটা ইন্টারমিডিয়েট মুভমেন্ট হবে নাকি অর্ডিনারি মুভমেন্ট। এটা আপনাদেরকে এখান থেকে নির্ধারণ করে তারপর চুজ করতে হবে যে কোনটা হবে, এটা এখানে স্পেসিফাইড করা। ওকে, তাহলে আমাদের এখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি কোনটা হবে সেটার জন্য আমাদের এই তিনটা ডাটা দরকার। একটা হলো অকুপেন্সি ক্যাটাগরি, আরেকটা হলো জোন, আরেকটা হলো আমাদের সাইট ক্লাস। ওকে, তো আমরা প্রথমে জোনটা দেখে আসবো। আমি যে লোকেশনে আছি সেটা হলো ফরিদপুর। তো সেখানকার জোন কোনটা সেটা আমি দেখবো এখানে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে জোন হলো জেড এর মান হলো 0.20, ফরিদপুর হলো জেড এর মান হলো 0.20। আর এখানে আমাদের তাহলে জোন 0.20 হলো জোন কত সেটা। তো এই যে এখানে দেওয়া আছে আমাদের নিচে টেবিলে ডিসক্রিপশন অফ সিসমিক জোন। এখানে আমাদের সিসমিক জোন 2 হলে সেটা হলো মানে সিসমিক জোনের মান যদি জেড এর মান যদি 0.20 হয় তাহলে সেটা সিসমিক জোন ক্যাটাগরি 2 সিসমিক জোন 2 এর মধ্যে পড়ে। তাহলে সিসমিক জোন 2 এটা হলো আমাদের লোয়ার সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন পার্ট ইনক্লুডিং নোয়াখালী, ঢাকা, পাবনা, দিনাজপুর, অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ ওয়েস্টার্ন কর্নার ইনক্লুডিং সুন্দরবন। এগুলো হলো মডারেট টাইপের ভূমিকম্প। এখানে সিসমিক ইন্টেন্সিটি হলো মডারেট টাইপের। আর সিসমিক জোন যেটার মান 0.20 এটা হলো জোন 2 এর মধ্যে পড়ছে। তাহলে ওকে, আমরা এখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি নির্ধারণ করার জন্য আমরা একটা ডাটা পেলাম, একটা ডাটা পেয়ে গেছি আমরা, সেটা হলো সিসমিক জোন, সেটা হলো 2 এর মধ্যে পড়ছে, সেটা আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের আরো কিছু ডাটা লাগবে এখানে, তো সেগুলো আমরা দেখবো। আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর, এই আমাদের বিল্ডিং এর অকুপেন্সি ক্যাটাগরি লাগবে। আমাদের বিল্ডিংটা কোন অকুপেন্সি ক্যাটাগরি মানে আমাদের বিল্ডিংটা কি পারপাসে ইউজ হবে সেটা। তো সেটা আমাদের একটা টেবিল আছে, আমরা সেখানে চলে যাবো। অকুপেন্সি ক্যাটাগরি, যে অকুপেন্সি ক্যাটাগরির জন্য আমাদের এই যে টেবিলটা অকুপেন্সি ক্যাটাগরি অফ বিল্ডিং, এখানে আমাদের তো এখানে আমাদের আমরা যদি দেখি তাহলে বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার দ্যাট রিপ্রেজেন্ট লো হ্যাজার্ড অফ হিউম্যান লাইফ। আচ্ছা, এখানে আমাদের এগ্রিকালচারাল ফ্যাসিলিটিস, সার্টেন টেম্পোরারি ফ্যাসিলিটিস, মাইনর স্টোরেজ ফ্যাসিলিটিস, এগুলো পরে হলো অকুপেন্সি ক্যাটাগরি 1 এর মধ্যে। আর অল বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার এক্সপেক্ট দোজ লিস্টেড ইন অকুপেন্সি ক্যাটাগরি 1, 3 and 4, এগুলো পরে হলো 2 এর মধ্যে। তার মানে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংটা 2 এর মধ্যে পড়ে। এখানে অল বিল্ডিং বলছে। আমরা যদি নিচে যাই তাহলে দেখবো আমাদের এখানে কোথাও রেসিডেন্সিয়াল বিল্ডিং নাই, মানে জাস্ট আমাদের অন্য বিল্ডিংগুলো আছে। তাহলে যেহেতু নাই সেখানে আমাদের 2 নাম্বার ক্যাটাগরির মধ্যে পড়বে অল বিল্ডিং। হ্যাঁ, 2 নাম্বার। তো আমি এগুলো বলতেছি। 3 নাম্বার ক্যাটাগরির মধ্যে পড়ে হলো বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার হোয়ার মোর দ্যান 300 পিপল কনগ্রিগেট ইন ওয়ান এরিয়া। যেখানে আমাদের একটা এরিয়ার মধ্যে 300 পিপলের মধ্যে থাকবে সেই বিল্ডিংগুলো আমাদের 3 তে পড়বে অকুপেন্সি ক্যাটাগরি। আর যদি আমাদের বিল্ডিংটা যদি ডে কেয়ার ফ্যাসিলিটির মধ্যে হয়, ডে কেয়ার ফ্যাসিলিটির পারপাসে ইউজ হয়, তাহলে সেটা হলো 150, এবং মানুষ যদি 150-এর চেয়ে বেশি হয় তাহলে সেটা 3 তে পড়বে। আর বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার উইথ এলিমেন্টারি স্কুল, স্কুল যদি হয়, এবং সেকেন্ডারি স্কুল ফ্যাসিলিটি হলে যদি 250 জনের মানুষ বেশি থাকে তাহলে সেটা হলো ক্যাটাগরি 3 তে পড়বে। আর বিল্ডিং অ্যান্ড আদার যেখানে 500 জনের বেশি কলেজ হলেও সেটা ক্যাটাগরি 3 তে পড়বে। এরপর পাওয়ার জেনারেশন, পাওয়ার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, সুয়েজ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, টেলিকমিউনিকেশন সেন্টার, এগুলো অকুপেন্সি ক্যাটাগরি 2 এর মধ্যে পড়বে। 2 না, সরি, 3 এর মধ্যে পড়বে। 3 এর মধ্যে আমি 3 এর মধ্যে পড়বে এগুলা। আর 2 এর মধ্যে পড়বে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আমাদের এখানে ডাটাগুলা। তো এখানে আমাদের সরি, আমি একটু এখানে ভুল বলেছিলাম। সেটা আমাদের পাওয়ার জেনারেশন, ওয়াটার ট্রিটমেন্ট, সিওয়েজ ফ্যাসিলিটি, এগুলো 4 এর মধ্যে পড়বে অকুপেন্সি ক্যাটাগরি। আর 3 এর মধ্যে পড়বে এই যেগুলা, আমি এগুলো যেগুলো বলেছিলাম। আর এখানে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং পড়বে 2 এর মধ্যে। তাহলে আমরা 2 তে আমরা এটা অ্যানসার হলাম আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 2, সিসমিক জোন হলো 2, অকুপেন্সি ক্যাটাগরি 2, মানে এই টেবিলের এই বক্সের মধ্যে আমরা আছি এখন পর্যন্ত 2, এবং সিসমিক জোন 2। এবার আমাদের এই মোস্ট ইম্পর্টেন্ট এটা সাইট ক্লাসটা লাগবে আমাদের। সাইট ক্লাস মানে হলো আমাদের যে লোকেশনে আমরা বিল্ডিংটা করবো সেটার সয়েলের ক্যারেক্টারিস্টিক্স কেমন, সে জায়গার সয়েলের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন সেটা। তো সেটা আমরা এটা আমাদের সয়েল টেস্ট রিপোর্টের সাথে সম্পর্কিত। সয়েল টেস্ট রিপোর্টে আমরা এই জিনিসটা পাবো। তাহলে আমরা এখান থেকে এখন ASA, SB, SC, SG হবে কোনটা হবে সেটা যদি আমরা জেনে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা আমরা পেয়ে যাবো। সিসমিক ডিজাইন ক্যাটাগরি পেলে আমাদের বিল্ডিংটা কি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে নাকি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে নাকি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। ওকে, আর এখানে একটা বিষয় বলে রাখি আমি, সেটা হলো আমাদের BNBC 2006-তে কিন্তু 4টা সাইট ক্লাস ছিল। BNBC 2027 এই বিশেষে সেটা হয়ে গেছে 7টা।
তো ওকে, আমি তাহলে সাইড ক্লাসে চলে যাবো। এখন সাইড ক্লাস অনুযায়ী আমাদের কিন্তু দেখতে হবে যে এখানে আমাদের সয়েল ইয়েটা সিসমিক জোন কোথায় পড়বে সেটা কিন্তু আমরা সাইড ক্লাস থেকে এখন পাবো। তো আমি সাইড ক্লাসে চলে যাচ্ছি। সাইড ক্লাসে যে এই টেবিলটা এখানে আছে আমাদের, তো এখানে আমাদের আরেকটা বিষয় বলে রাখা দরকার, বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের সিসমিক ডিজাইন করতে হলে বা আর্থকোয়াক রেজিস্ট্যান্স স্ট্রাকচার করতে হলে 30 মিটার পর্যন্ত আমাদের সয়েল টেস্ট করতে হবে, বোরিং এসপিটি টেস্ট করতে হবে 30 মিটার বা 100 ফিট। তো এটা বলে দেওয়া আছে এখানে আমাদের। তো এখানে আমাদের সাইড ক্লাস বিভিন্ন সয়েলের ক্যাটাগরির কথা বলে দেওয়া, মানে সাইড ক্লাস থাকে দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, দুইটা বিষয়ের উপর বেসিস করে সাইড ক্লাস নির্ধারণ করা হয়েছে। একটা হলো সয়েলের ক্যাটাগরি আর সেটা হলো আবার এসপিটি ভ্যালু। তো দুইটা অলমোস্ট দুইটা প্রায় সিমিলার, মানে যেখানে এসপিটি ভ্যালু সেখানে সয়েলের ইয়েটাও ভালো আর কি, সয়েলের ডিপোজিটটাও ভালো। তো যাই হোক, আমরা দেখি একটা একটা করে। তো প্রথমে হলো আমাদের সাইড ক্লাস এস এ মানে হলো রক অর রক লাইক ম্যাটেরিয়ালস ইনক্লুডিং geological information including at most 5 meter of weaker materials at the surface। তাহলে আমাদের বিল্ডিংটা যদি যে লোকেশনে হবে সেখানকার সয়েলগুলো যদি মাটিগুলো যদি খুবই শক্ত, মানে পাথর বা পাথরের মতো মাটি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সাইড ক্লাস হবে এস এ। আর এখানে এসপিটি ভ্যালুর কথা বলা নাই, তো এস এ হবে সেক্ষেত্রে। তো নর্মালি বাংলাদেশে এরকম টাইপের সয়েল পাওয়া যায় না বললেই চলে, এগুলো ভারতের শিলংয়ের দিকে পাওয়া যায়। এটা এসবি ক্যাটাগরি যেটা, সেটা হলো ডিপোজিট অফ ভেরি ডেন্স স্যান্ড, গ্রাভেল অর ভেরি স্টিপ ক্লে at least several tens of materials in thickness characterized by a gradual increase of mechanical properties with depth। আচ্ছা, তাহলে এখানে আমরা এসবি ক্যাটাগরি হলো আমাদের এখানকার মাটিগুলো খুবই ডেন্স হবে, খুবই স্টিপ হবে, খুবই শক্ত হবে। আর এখানে আমাদের 100 ফিটের মধ্যে বা 30 মিটারের মধ্যে আমাদের এসপিটি এর মান হবে 50-এর চেয়ে বেশি। তো এই মাটিটাও বাংলাদেশে কম পাওয়া যায় না এমন না, কম পাওয়া যায় তুলনামূলক, হ্যাঁ, এসবি ক্যাটাগরির মধ্যে পড়ে না। তো আমাদের যে লোকেশন সেখানকার সয়েল কন্ডিশন অতটা ভালো না, আমার কাছে সয়েল টেস্ট রিপোর্ট আছে কিন্তু আমি সেটা দেখানো যাচ্ছে না এখানে। তো আমি বলে দিব আর কি কোথায় কোন ক্যাটাগরিতে পড়ে। এখানে আমাদের এসসি ক্যাটাগরি হলো ডিপোজিট অফ ডেন্স অর মিডিয়াম ডেন্স স্যান্ড, গ্রাভেল অর স্টিপ ক্লে উইথ থিকনেস ফ্রম সেভারেল টেন্স অফ মেনি হান্ড্রেডস অফ মিটার। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের আমরা এটা না দেখে আমরা যদি এখানে এসপিটি ভ্যালুটা দেখি, তাহলে যদি আমাদের এসপিটি ভ্যালুর মান 15 থেকে 50 হয়, সেটা কতর মধ্যে, সেটা হলো 100 ফিট বা 30 মিটার মধ্যে যদি এসপিটি ভ্যালুর মান 15 থেকে 50 হয়, এসপিটি অ্যান্ড ভ্যালুর মান আর কি, তাহলে সেটা আমাদের সেই আমাদের ইয়েটা হবে, ক্যাটাগরিটা হবে এসসি ক্যাটাগরির মধ্যে পড়বে সেই সয়েলটা আমাদের। এরপর আমাদের এখানে পরে যেটা আছে সেটা হলো আমাদের যদি এসপিটি ভ্যালুর মান যদি 100 ফিটের মধ্যে বা 30 মিটারের মধ্যে যদি 15-এর চেয়ে কম হয়, তাহলে সেটা আমাদের এসডি ক্যাটাগরির মধ্যে পড়বে। তো আমাদের বিল্ডিং এর যে লোকেশনটা সেটা কিন্তু সেখানকার সয়েলের ক্যারেক্টার, মানে সয়েলের কন্ডিশন খুবই খারাপ। সেখানে আমরা সয়েল টেস্ট করে দেখেছি যে সেখানে এসপিটি এর মান আমাদের 100 ফিটের মধ্যে 15-এর চেয়ে কম এসেছে। তো সেজন্য আমি এখানে আমাদের ক্যাটাগরি হচ্ছে এসডি। তাহলে এসডি হলো ডিপোজিট অফ লুজ টু মিডিয়াম কোয়েশনলেস সয়েল উইথ অর উইদাউট সাম সফট কোয়েসিভ লেয়ার অফ ডমিনেটলি সফট ফার্ম কোয়েসিভ সয়েল। তাহলে আমাদের এখানে বিল্ডিংটা পড়তেছে হলো এসডি ক্যাটাগরির মধ্যে, এসডি। আর এখানে আমি আর বিষয়গুলো নিয়ে একটু বলে রাখি, এসসি হলো আমাদের এসসি এবং এসডি এর একটা মিডিয়াম কন্ডিশন। তো এটা নর্মালি আমরা এই ক্যাটাগরির মধ্যে কম ফেলি বা এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, মানে এই ক্যাটাগরির মধ্যে সয়েলগুলো আমরা কম ফেলি আর কি। আর S1 এবং S1 যে সয়েলটা সেটা হলো আমাদের খুবই মানে সফট ক্লে, মানে খুবই ক্লে টাইপের মাটি, মানে কাদামাটি টাইপের একেবারে, যেখানে আমাদের সয়েলের প্লাস্টিসিটি ইন্ডেক্স খুবই বেশি, হাই 40-এর বেশি। এরপর হলো আমাদের S2 হলো আমাদের ডিপোজিট অফ লিকুইফাইবল। এখানে হলো আমাদের মাটিগুলো খুবই পানির মতো মাটি, মানে খুবই নরম মাটি, যেটা আসলে যদি মানে বাস্তবে এরকম মাটি পাওয়া যায় অনেক জায়গায়। তো এখানে আমাদের এই দুইটা কেসের মধ্যে যদি আমাদের সয়েলটা পড়ে, যদি S1 এবং S2, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করতে হবে। গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করে তারপর আমাদেরকে এখানে বিল্ডিং করতে হবে। গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট বিভিন্নভাবে করা যেতে পারে, সয়েল ইমপ্রুভমেন্ট আর কি, সেটা হলো হয়তো স্যান্ড পাইলিং এর মাধ্যমে আপনারা করতে পারেন এটা। তো তাহলে আমরা এখানে এনশিওর হলাম যে আমাদের এসডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, সাইড ক্লাস হলো এসডি আমাদের, যে আমাদের সব মানে ক্রাইটেরিয়া ফুলফিল করে সেটা এসডি ক্যাটাগরির মধ্যে পড়েছে। তো আমরা এখন সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর মধ্যে চলে যাব। সিসমিক ডিজাইন ক্যাটাগরির মধ্যে চলে গেলে আমরা এখন দেখবো যে আমাদের বিল্ডিংটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে এবং আমাদের ইয়েটা আমাদের সিসমিক ডিজাইন কেমন হবে, মানে আমাদের কি স্পেশাল হবে নাকি অর্ডিনারি নাকি ইন্টারমিডিয়েট। তাহলে আমাদের এসডি ক্যাটাগরি, সাইড ক্লাস হলো এসডি আমাদের, আর জোন হলো আমাদের 2, অকুপেন্সি 2। তাহলে এখানে যদি আমরা আসি তাহলে এটা আমাদের পড়তেছিল ডি, সিসমিক ডিজাইন ডি, মানে হলো স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আমাদের স্পেশাল ডিটেইলিং করতেই হবে। তাহলে এটা কিন্তু আপনারা এখন নিশ্চয়ই বুঝে গেছেন যে এখানে আমাদের সবকিছু এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমাদের স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে নাকি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে নাকি
ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে। এটা কিন্তু এই তিনটা বিষয়ের সাথে সম্পর্কিত। এটা কিন্তু আপনি মুখস্থ বলে ফেলে হবে না যে আমি ইন্টারমিডিয়েট দিব, এটা সে সুযোগ নাই। বিশেষ করে এগুলো খুব ইম্পর্টেন্ট, সাইড ক্লাস, জোন আর হলো অকুপেন্সি। ওকে, তাহলে আমরা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডিতে পড়ছে, মানে আমাদের স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আমাদের স্পেশাল ডিটেলিং করতে হবে। তো তাহলে এখন আমরা চলে যাবো আবার ওই যে ওই টেবিলে। এখান থেকে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের বিল্ডিংটা পড়তেছে হলো এই যে এটা, এখানে এই যে ডুয়েল সিস্টেম স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটা আমরা এবার এনশিওর যে আমাদের 100% শিওর যে আমাদের এটাতে পড়তেছে। তাহলে এখানে আমাদের বিল্ডিংয়ের হাইট লিমিটেশনও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে আমাদের ডুয়েল সিস্টেম স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এখান থেকে আমাদের বিল্ডিং গেলো আরসিসি বিল্ডিং, তো সেজন্য আমরা নেব স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল। ওকে, আর শেয়ার ওয়ালের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা একটা বিষয় বলে রাখি আপনাদের, শেয়ার ওয়াল আমাদের শেয়ার ওয়ালের কোনো ইন্টারমিডিয়েট ডিটেলিং হয় না, শেয়ার ওয়ালের অলওয়েজ স্পেশাল ডিটেলিং হবে অথবা অর্ডিনারি ডিটেলিং। তো আমাদের স্পেশাল ডিটেলিংয়ের মধ্যে পড়তেছে শেয়ার ওয়াল স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল, আমরা এটা নিব। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি এখন দেখি আমাদের মানগুলো, ভ্যালুগুলো, আমাদের রিকোয়ার্ড ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। তো আমাদের স্পেশাল মোমেন্ট কনক্রিট ফ্রেম, আমাদের স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়ালের জন্য আমাদের রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর এর মান হলো 7 এবং সিস্টেম ওভারস্টেন্স ফ্যাক্টর ওমেগা এর মান হলো 2.5 আর হলো ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর মান হলো 5.5। তাহলে 7, 2.5, 5.5 এগুলো আমরা সিরিয়ালে দিয়ে দিব। এই যে 7 রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর এটা হলো 2.5 আর এখানে হলো 5.5, এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। আর অকুপেন্সি ইম্পর্টেন্স, এটার মানও আমাদের একটা চার্ট আছে সেখানে দেওয়া আছে। অকুপেন্সি ইম্পর্টেন্স মানে যে এটা আমি ফেলে রেখে এসেছি এখানে, এই যে এটা অকুপেন্সি ক্যাটাগরি আমাদের পড়ছে 2 এর মধ্যে, তাহলে 2 এর জন্য আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর আই এর মান হলো 1। তো আমরা এখানে 1 যে ডিফল্ট ভাবে আছে সেটাই রাখবো। এরপর আমাদের এখানে 0.2 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সেলারেশন এসএস এর মানটা আমাদের বিএনবিসি বলে দেওয়া আছে। তো আমরা সেখানে চলে যাব এসএস এর মানটাতে। এখানে একটা টেবিল আছে, অ্যাপেন্ডিক্সে গেলে আপনারা এটা পাবেন এসএস এর মানটা, আমি এখানে লিখে দিচ্ছি। আসলে আমি চাইলে 2 ক্লিকের মাধ্যমে এক্সেল শিটের মাধ্যমে এটা করে ফেলতে পারি, কিন্তু আমি এখানে এটা দেখানোর উদ্দেশ্য হলো যারা আপনারা বিষয়গুলো, মূল বিষয়টা বুঝতে পারেন, মানে বেসিকটা আপনাদের স্ট্রং থাকে সেজন্য। তো আমি পরের ভিডিওতে এক্সেল শিটের মাধ্যমে এটা দেখাবো। তাহলে আমাদের এখানে এখন যেটা হচ্ছে সেটা হলো এই যে এটা এসএস এর মানটা আমরা দিব এখন। এসএস, এই যে এসএস এবং S1 এই দুইটা মান আমরা এখান থেকে দিয়ে দিব। তো এসএস হলো আমাদের জোন 2 এর জন্য 0.5 আর S1 এর মান হলো জোন 2 এর জন্য 0.2। তাহলে 0.5 এবং 0.2 আমরা দিয়ে দিব এখানে, এসএস এবং S1 0.5 এবং 0.2, 0.5 এবং 0.2 আমরা দিয়ে দিব এখানে 0.2। ওকে, আর লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড হলো আমাদের বিএনবিসি 2020 অনুযায়ী সেটা হলো 2 সেকেন্ড ট্রানজিশন পিরিয়ড আমরা এখন দিব। লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড হলো আমাদের এই যে এখানে টেবিলে এই সর্বোচ্চ যে টি এর মানটা সেটা হলো লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড 2 সেকেন্ড। তো এটা আমরা এখানে দিয়ে দিব 2 সেকেন্ড দিয়ে দিলাম। এবার সাইড ক্লাস, এখানে সাইড ক্লাসটা আমাদের এটা এএসসি কোড অনুযায়ী দেওয়া আছে, এটা কিন্তু আমাদের বিএনবিসির সাথে সরাসরি মিলে না। এই যে আপনি দিলে, আপনি এবিসিডি দিলে এটা অটোমেটিক মানগুলো নিয়ে নিবে। তো আমরা এখানে এভাবে এটা দিব না, আমরা এই যে এখানে লাস্টের অপশন যেটা এফ, সেটা হলো ইউজার ডিফাইন্ড, আপনি ক্যালকুলেট করে দিতে পারবেন, অথবা আমাদের বিএনবিসি কোড থেকে আমরা দিতে পারবো সরাসরি। তাহলে সাইড ক্লাস এফ এর মানটা আমি এখান থেকে নিব, আর সাইড কোএফিসিয়েন্ট এফ এর মান এবং সাইড কোএফিসিয়েন্ট এফ বি এর মান আমাদের বিএনবিসি দেওয়া আছে, সেটা আমরা চলে দেখবো। তো এফ এবং এফ বি এর মানটা আমি এখন দিয়ে দিব বিএনবিসি থেকে। আমাদের দুইটা টেবিল আছে, দুইটা টেবিলের মধ্যে এফ এবং এফ বি এর মানটা দেওয়া আছে, তো আমি সেটা দিয়ে দিব। আমাদের এখানে এফ এ এবং এফ বি এর মানের জন্য এই টেবিলটা আছে, এই যে আমি এখানে টেবিলে চলে যাচ্ছি একটু নিচে, এই টেবিলটা এফ এ। তাহলে এফ এ আমাদের হলো, আমাদের সয়েল টাইপ হলো এসডি এবং জোন হলো 2, তাহলে এফ এর মান হলো 1.35। তো 1.35 আমরা দিয়ে দিব এখানে 1.35। ওকে, আর আমাদের সাইড কোএফিসিয়েন্ট এফ বি এর মান হলো আমাদের জোন, এই টেবিলটাতে আছে, সেটা হলো এসডি এবং সাইড সয়েল টাইপ এসডি এবং জোন 2.7। তাহলে 2.7 আমরা দিয়ে দিব এখানে 2.7। ওকে, আর আমাদের এটা প্রোগ্রাম অটো ক্যালকুলেট করে নেবে, আমাদের এটা এখানে দেওয়া লাগবে না। তাহলে আমাদের এখান থেকে আমাদের কিন্তু আর্টওয়ার্ক লোড অ্যাসাইন করা শেষ। হ্যাঁ, অ্যাসাইন করা শেষ। ওকে, এক্স ডিরেকশন অ্যাসাইন করা শেষ আর কি। ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে সেম থাকবে, জাস্ট এখানে আমি একটু দেখিয়ে দিই। ওকে, ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে সেম থাকবে, কিউ ওয়াইতে আমরা যদি যাই তাহলে আমরা এখান থেকে জাস্ট এই এক্স ডিরেকশনগুলো উঠিয়ে দিয়ে ওয়াই ডিরেকশন রাখবো, রেখে তারপর এই সেম মানগুলো এখানে দিব। তাহলে এটা ছিল আমাদের ওভারঅল আর্টওয়ার্ক লোড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চাইলে কিন্তু এক্সেল শিটের মাধ্যমে দুইটা ক্লিক করে দেখিয়ে দিতে পারতাম, আমি এমনভাবে দেখিয়েছি যাতে আপনারা আর্টওয়ার্ক লোডটা বিএনবিসি 2020 অনুযায়ী একদম ম্যানুয়ালি, এটা ম্যানুয়ালের মতো আর কি, বিএনবিসি দেখে একদম আর্টওয়ার্ক লোডটা দিতে পারেন। এবং আমি আশা করি আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তারপর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি নেক্সট টিউটোরিয়ালে এক্সেল শিটের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা দেখাবো। এক্সেল শিট আমি তৈরি করে রেখেছি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল অথবা কলিগদের সাথে। ধন্যবাদ সবাইকে।